রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অনন্য নজির স্থাপন করলেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে, তাই ব্যক্তিগতভাবে তার উপরে আক্রমণ চলেছে ধারাবাহিকভাবে, তার পরিবারের উপরে এবং তার উপরে। কখনো মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা, কখনো পুরনো খুনের মামলা টেনে আনা, কখনো কদর্য ভাষায় আক্রমণ করা, কখনো তার বাড়ির সামনে মাইক লাগিয়ে সেখান থেকে সরাসরি তাকে চ্যালেঞ্জ জানানো, আবার বিভিন্ন সময় তাকে দেখে কদর্য স্লোগান ছুড়ে দেওয়া, গাড়ির ওপরে পাথর বৃষ্টি, পেট্রোল ছেটানো হচ্ছে গাড়ির ওপরে, গাড়ি থেকে তারা বেরোতে পারছেন না, সম্পূর্ণভাবে গাড়িকে বন্ধ করে রাখা হয়েছে। বেসরকারি সংস্থাকে, বেসরকারি অফিসের কর্ণধারকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়লেন তার সম্পূর্ণ প্রশাসনিক ক্ষমতা নিয়ে। তার সমস্ত মিটিং মিছিলের উপরে নিষেধাজ্ঞা জারি করা, 104 বার বিরোধী দলনেতাকে হাইকোর্টে শরণাপন্ন হতে হয়েছে যে বিরোধী দলনেতার অবস্থানে থেকেও একটা সাধারণ র্যালি পারমিশন পাওয়ার জন্য। এবং গতকাল রাত্রে যা দেখা গেল তা নজিরবিহীন। এর আগেও কুচবিহারের মগরাহাটে একটি ঘটনা ঘটল, সেখানে আমাদের দলের প্রাক্তন সাংসদ নিশীথ অধিকারী, বিজেপি নেতা, আমাদের এই মুহূর্তে রাজ্যের সহ সভাপতি নিশীথ অধিকারী তার সঙ্গে গাড়িতে ছিলেন। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং নিশীথ প্রামাণিক আজকে তাদের যেভাবে আক্রমণ করা হয়েছিল সেদিন কুচবিহারে, পেট্রোল ছেটানো হচ্ছে গাড়ির ওপরে, গাড়ি থেকে তারা বেরোতে পারছেন না, সম্পূর্ণভাবে গাড়িকে বন্ধ করে রাখা হয়েছে। এই জীবন্ত পুড়িয়ে মারার প্রচেষ্টা তা কিন্তু অব্যাহত আছে। গতকাল চন্দ্রকোনার আউটপোস্টে, পুলিশ আউটপোস্টে বসে তিনি সেই অভিযোগ দায়ের করেছেন যে কিভাবে বিনা প্ররোচনায় রাত্রে বাড়ি ফেরার সময় পুরুলিয়া থেকে তার উপরে আক্রমণ করা হলো। বিজেপি কর্মীরা সেখানে আক্রান্ত হলেন, তার সম্পর্কে মিথ্যাচার চলল যে সিআইএসএফ বহিরাগত। বিরোধী দলনেতা আক্রান্ত হচ্ছেন, বলা হচ্ছেন যে বিরোধী দলনেতার সঙ্গে যে সিআইএসএফ আছে সেই সিআইএসএফ বহিরাগত। আমরা যারা পশ্চিমবঙ্গে আছি, আমরা যারা পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দল করি, সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষ, অধ্যাপক থেকে শুরু করে চা বিক্রেতা, তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের আচরণ সম্পর্কে অবহিত আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে তৃণমূলের সামান্যতম কোনো পরিবর্তন নেই। আজকে মুখ্যমন্ত্রী যেভাবে একটি বেসরকারি সংস্থাকে, বেসরকারি অফিসের কর্ণধারকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়লেন তার সম্পূর্ণ প্রশাসনিক ক্ষমতা নিয়ে, যদি বাঙালি পদবি না হয় তাহলে সে বহিরাগত। ঠিক যেভাবে বাংলাদেশে হিন্দুর পদবি হলে তার কপালে লেখা আছে হয় গুলি, না হলে তার পরিবারের মহিলাদের উপরে বলাৎকার। মমতা বন্দ্যোপাধ্যায় কুরুচিকর আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার নির্বাচন চলাকালীন উদ্দেশ্য প্রণোদিতভাবে ইডিকে বিবৃতি করা বিভিন্নভাবে কাজে লাগানোর জন্য। এই যে প্রতিহিংসার তত্ত্ব আর কতদিন চলবে? পশ্চিমবঙ্গের মানুষ জানে যে তৃণমূল আর দুর্নীতি সমার্থক শব্দ। 2 তারিখেই দুপুর 2টোর সময় মুখ্যমন্ত্রী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিলেন। আবার 9 তারিখ সন্ধ্যাবেলা 7:30-এর বিরুদ্ধে ইডির বিরুদ্ধে ভাষণ দিলেন, বললেন রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। দিল্লিতে ধারাবাহিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা, তাদের যারা জনপ্রতিনিধি, তারাও বিক্ষোভ দেখালেন। আজকে ইডি এবং সিবিআই এর তদন্তের হাত থেকে নিজের দলকে, নিজের দলের দুর্নীতিগ্রস্তকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে মানুষের দেহ করের কোটি কোটি টাকা দিল্লিতে খরচা হলো এবং যেভাবে ধারাবাহিকতা বজায় রেখে প্রত্যেক মামলায় তৃণমূল কংগ্রেস পরাজিত হলো, আজকে সেই হতাশা থেকে হাইকোর্টের মধ্যে আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত আইনজীবীরা সেখানে ঢুকে যে পরিস্থিতি তৈরি করলেন যাতে শুনানি বন্ধ হয়ে গেল। এখন তো দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমে তৃণমূল কংগ্রেস সমস্ত তৃণমূলপন্থী আইনজীবীদের সেখানে জড়ো হতে বলেছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার উপরে এই আক্রমণ
ভারতের সাংবিধানিক পরিকাঠামোকে পশ্চিমবঙ্গে ভেঙে দিল। এ রাজ্যে সাংবিধানিক সংকট শুধু নয়, এ রাজ্যে পুরো সাংবিধানিক পরিকাঠামোটা ভেঙে গেছে। আজকে মানুষ পথে ঘাটে প্রশ্ন করছেন যে এখনো এই সরকারটাকে টিকিয়ে রাখা হয়েছে কেন। এখনো সবুজ ফাইলের মধ্যে কি ছিল? তো স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই যে তথাকথিত কয়লা কেলেঙ্কারির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কতজন নেতা জড়িত তাদের নাম বেরিয়ে পড়বে। সরাসরি তৃণমূল কংগ্রেসের কাছে কত ফান্ড ট্রান্সফার হয়েছে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আজকে গোয়া নির্বাচনে নাকি এখান থেকে কিছু মানুষ বলছেন, এবং স্বাভাবিকভাবেই বলবেন যখন মুখ্যমন্ত্রী ফাইল ছিনিয়ে নিয়ে গেলেন। মুখ্যমন্ত্রী কার্যত কয়লা কেলেঙ্কারি এবং হাওয়ালা নিয়ে তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল বা ব্যক্তিগত কিছু মানুষের বিরুদ্ধে অভিযোগ ছিল তার উপরে এই ছিনতাই করে তিনি তো নিজেই শিলমোহর লাগিয়ে দিলেন। মুখ্যমন্ত্রীর এই ফাইল ছিনতাইয়ের সহযোগিতা যদি কোনো আইএস অফিসার আইপিএস অফিসার করেন সেটা কতটা আইন সিদ্ধ, এটা নিয়ে তো আমরা জানাচ্ছি ভারত সরকারকে, যেখানে কোন রাজত্ব চলেছে। যে পুলিশ অফিসাররা সেখানে পৌঁছে গেল, এর আগেও আরেকবার দেখা গেছিল রাজীব কুমারের বাড়িতে রেডকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে রাজ্য পুলিশের বিভিন্ন সাব ইন্সপেক্টর থেকে শুরু করে আইপিএস অফিসাররা কি ভূমিকায় ছিলেন সেটাও কিন্তু মানুষের দৃশ্যমানতায় ছিল, এবং মানুষের স্মৃতিশক্তিটাকে এতটা দুর্বল মনে করার কোনো কারণ নেই। একইভাবে তারা সেই কাজ চালিয়ে যায়। মুখ্যমন্ত্রীর এই ফাইল চিন্তায় সেটাকেই প্রতিষ্ঠিত। তিনি যে ফাইলগুলো নিয়ে এলেন, যাদের সঙ্গে দিয়ে গেলেন, ব্যক্তিগত দেহরক্ষী কোনো জায়গা থেকে ভাড়া করার বাউন্সার নয়, তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী, পশ্চিমবঙ্গের পুলিশ। আজকে তাদের নিয়ে মুখ্যমন্ত্রী এই কাজে নেমে পড়লেন। গাড়ির নাম্বার প্লেটের বদল কি করে হয়ে গেল, গাড়ির পরিবর্তনকে কেন করা হলো, তাহলে শুধুই কি ওই 4টি কাগজ সেখান থেকে নিয়ে আসা হয়েছিল, নাকি অনেক বেশি নথিপত্র ওই অফিস থেকে তুলে আনা হয়েছিল, পুলিশকে কাজে লাগিয়েছে, এগুলো কিন্তু আমাদের অজানা। কারণ ইডি কি করছে, ইডি এদের কি করে প্রতিহত করবে, ইডির বিরুদ্ধে যে আক্রমণ করছে তারা কি করে আত্মপক্ষ সমর্থন করবে, বা তাদের নির্দিষ্ট কি অভিযোগ আছে এই তথাকথিত তৃণমূলের ভাষার বহিরাগতর বিরুদ্ধে, সেটা ইডি বলতে পারবে, এটা বিজেপির কাজ নয়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।